ফ্যামিলি দোমানদা করা থেকে শুরু করে দোমানদা করার সময় আসলে কোন ব্যাপারগুলো আমাদেরকে নজরে আনতে হবে বা কোন প্রিপারেশন থাকতে হবে, আমরা এম্বাসির যে কাজগুলো আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো আসার সময় আমরা এম্বাসিতে যে কাগজপত্রগুলো করবো, আমাদের ম্যারেজ সার্টিফিকেট, এই ডকুমেন্ট কোনো কিছুকে আবার আমার সাথে নিয়ে আসা দরকার আছে যেগুলো আমার ইতালিতে এসে কোনো কাজে লাগবে? এটা একটা সময় ছিল যে আপনি যেই বাসাতে আপনার পরিবারকে এনেছেন সেই বাসার রেসিডেন্সটা আপনি সরিয়ে নতুন অন্য কোনো বাসা চলে গেছেন। ইন দ্য মিন টাইম ফ্যামিলি মাত্র ইতালিতে আসলো। সেই ক্ষেত্রে এখন বলা হয় যদি আপনি ওই আগের বাসাতেই না থাকেন, যেই বাসার হয়ে আপনি আবেদন করেছেন, তাহলে আপনাকে আবার নতুন বাসার আলোচ্য দিতে হবে। আমাকে জানতে হবে বাংলাদেশের ইতালিয়ান এমবাসি ভিএফএস গ্লোবালের মাধ্যমে যে কাজগুলো করে সেখানের নিয়ম কানুনগুলো কি। আমরা এখানে অনেকেই যোগ্য কিন্তু অনভ্যস্ত থাকি, আমরা জানি না বলে আমরা অনেকে সাহায্য নিই। যারা কিনা আজিলো সুসিডিয়ারিয়া টাইপের মানুষ দেশে না গিয়ে বিয়ে করেছেন, এই মানুষগুলোর 90% ক্ষেত্রেই কেস রিজেক্ট হচ্ছে। কারণ তুমি কিভাবে বিয়ে করলে, সই করলা কিভাবে কাবিননামার উপরে, যেখানে তুমি ছিলাই না। আজকে আমরা কথা বলবো রিকনজুনজিমেন্তো ফ্যামিলিয়ার নিয়ে। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, তো আমি মোটামুটি সবগুলো প্রশ্ন কম্পাইল করে ভাবছি যে একটু দুটা পার্টে যদি আমাদের ভিডিওটা করা যায়। যেমন ফ্যামিলি দোমানদা করা থেকে শুরু করে দোমানদা করার সময় আসলে কোন ব্যাপারগুলো আমাদেরকে নজরে আনতে হবে বা কোন প্রিপারেশন থাকতে হবে, এবং দ্বিতীয় পার্টটায় আমি আসবো প্রথম পার্টের উত্তরের পরে, যে যখন নুলস্থটা বের হয়ে যাবে এর পরের যে পার্টটা বা নুলস্থ পাওয়ার পর আসার পরে যে একটা অংশ থাকে, তো এই পুরো বিষয়টা আমরা ফার্স্ট টু লাস্ট আলাপ করতে যাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে। ওকে, দুটা পার্টে করবো আমরা। ওকে, প্রথম পার্ট হিসেবে আমরা এভাবে মিন করতে পারি, যিনি এখানে আছেন তিনি তার পরিবারকে আনার জন্য নুলস্থর আবেদন করার প্রক্রিয়াটা এবং ফাইনালি নুলস্থটা পাওয়া, এই পর্যন্ত আমরা একটা পার্ট করতে পারি। ওকে, আচ্ছা, রিকনজুনজিমেন্তো আর একটা কথা বলে রাখা ভালো যে আমরা এই রিকনজুনজিমেন্তো নিয়ে অনেক ভিডিও করেছি। তখন দিন শেষে কিন্তু নিয়ম চেঞ্জ হতে থাকে, রাইট? তো যেমনটা একটু নোট নিয়ে আগে বলে রাখি যে একটা সময় ছিল যে আপনি যেই বাসাতে আপনার পরিবারকে এনেছেন সেই বাসার রেসিডেন্সটা আপনি সরিয়ে নতুন অন্য কোনো বাসা চলে গেছেন। ইন দ্য মিন টাইম ফ্যামিলি মাত্র ইতালিতে আসলো। সেই ক্ষেত্রে এখন বলা হয় যদি আপনি ওই আগের বাসাতেই না থাকেন, যেই বাসার হয়ে আপনি আবেদন করেছেন, তাহলে আপনাকে আবার নতুন বাসার আলোচ্য দিতে হবে। নতুন করে এটা বলা হচ্ছে। এটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে, কারণ বেশ কয়েকটা পোস্ট এরকম এসেছে যে আমরা বিগত ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম যে বাসা যদি চেঞ্জ হয় পরে হসপিটালিতে নিয়ে যাওয়া যাবে। তো যাই হোক, আপডেট যেহেতু এসেছে তাহলে আপনি একটু খুলে বলেন বিষয়টা। হ্যাঁ, সিম্পলি যেটা বললাম যে স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় এরকম করি যে বন্ধুরা কেউ উপকার করে, তার বাসায় আমি রেসিডেন্স চেঞ্জ করে সেই বাসায় আমি আলোচ্য করে আবেদন করে আমরা ফ্যামিলি এনে সরে আসি, ধন্যবাদ দিয়ে আসি। তো এই ক্ষেত্রে এখন নতুন করে যেটা হয়েছে যে ওকে বুঝতে পেরেছি রিকনজুনজিমেন্টোর পারপাস যতক্ষণ পর্যন্ত ভ্যালিড ততক্ষণ পর্যন্ত আমরা ইদোনিতা আবিদাতিবাটা চাইবো, সার্টিফিকাত দি ইদোনিতা আবিদাতিবা চাইবো। এখন যেহেতু তুমি একটা বাসায় ইদোনিতা আবিদাতিবাটা প্রমাণ করে ফ্যামিলিকে আনতে পেরেছো, এবং ইন দ্য মিন টাইম তুমি এখন ফ্যামিলি আসতে না আসতে আবার বাসা চেঞ্জ করছো, এবং ওই বাসাটা কতটুকু ইদোনিয়া আমরা বুঝতে পারছি না। সো আমরা আইনের স্বার্থে, নিয়মের স্বার্থে তোমাকে বলছি যেই বাসায় এখন ফ্যামিলি আসবে ওই বাসারও আইনিভাবে ইদোনিতা আবিদাতিবা দরকার। আসলে আমারও যেটা মনে হচ্ছে যে হয়তো বা ইতালিয়ান সরকার বুঝতে পেরেছে যে আমরা যে চালাকিগুলো করি এই ব্যাপারগুলো বুঝেই আসলে ফাঁকগুলো বন্ধ করার চেষ্টা করছে। আমরা তো আসলে টাকার বিনিময়ে এটা বাধ্য। আসলে সবাই জানি ইতালিতে বাসার যে ক্রাইসিস, এটা বড় বড় শহরগুলোতে সব জায়গাতে হিউজ ক্রাইসিস। আপনি লন্ডনে যান, আমরা শুনি ডাবলিনে যারা যায় কি অবস্থা, প্যারিসে যান দেখবেন এ স্বাভাবিক, সবাই জানি আবাসন প্রকল্পে আবাসনের ঘাটতি আছে। তো আমরা পরিবার কিভাবে থাকবো? তো কোনো না কোনো উপায়ে আমরা ডেসপারেট হয়ে কাজটা করবোই। তার মানে আমাদের আসলে মূলত সতর্ক থাকতে হবে। যদি আমি ট্রান্সফার হই, ওই বাসা যদি আমার ইদনীয় না হয় তাহলে না ছাড়া পারমিশন পর্যন্ত ওই আগের বাসার অ্যাড্রেস। এক্স্যাক্টলি, ওইভাবেই একটা বন্ধুর সাথে বা ভাইয়ের সাথে আলোচনা করে নেওয়া। ঠিক আছে ভাই, তাহলে যেখানে শুরু করেছিলাম যে দোমানদা করব, তো এখন কি কি লাগবে বা কিভাবে আমার প্রিপারেশন থাকবে? দুটা বিষয় সিম্পল। এক হচ্ছে আমার রেডি তো, অথবা
বর্তমান কাজ। কারণ আমরা কিন্তু অনেকে জানি রেদি তো না থাকলে আবেদন করা যায় না, কথাটা কিন্তু সঠিক না। না। কারণ আমরা জানি নতুন কাজে ঢুকেছি, এরকম কোনো কাজ থেকে যদি 3টা মুস্তাফাগার বিনিময়ে আমরা আবেদন করতে পারি, তাতে করেও কিন্তু আমাদের কি হতে পারে, রিকনজুনজিমেন্টো নুলোসা বের হতে পারে। ওই ক্ষেত্রে সরকার সর্বোচ্চ যেটা চাইতে পারে, il reddito presunto dell'anno corrente, তুমি যেই বছরে আবেদন করছো, আমরা দেখলাম পেছনের বছর তোমার কোনো কুদ নাই, তুমি কিভাবে আমাকে প্রমাণ করবা যে তোমার ইনকাম বছর শেষে এতটাই হবে যতটা দরকার। ওকে, তখন আমরা তো অবশ্যই সবাই জানে মুস্তাফাকে পাচ্ছি নেট তো 1200, তার বছর শেষে আসতে কত, 14,000 সামথিং। তো ওইটাকে একটা দিকাচ্ছনে দেল রেদিতো প্রেজুন্তো। তারপরে যেটা অনেকে বলে যে রেদিত এই পরিমাণ রেদিত না রাখলে দোমানদা করা যায় না। আসলে যদি আমার চাকরিটা, যদি আমার ওই বেতনটা স্যালারি ওই রকম হয়, এক্স্যাক্টলি, যে হিসাব করে ওই রেদিত আমি কভার করতে পারি, তাহলে আমি তখনই দোমানদা করতে পারবো। এক্স্যাক্টলি, যেমন আমার 1 বছর কন্ট্রাক্ট আছে, জি, আমি অলরেডি 1200 টাকা করে বেতন পাই, আমার ওয়াইফ আনতে, শুধু ওয়াইফ আনতে আমার খরচ হবে আনুমানিক 10,000 সামথিং, জি, ধরি 11,000 ধরলাম। তো 1200 করে পেলে তো আমার তো বছর শেষে 14,000 টাকা এমনিতে চলে আসছে। তো 1 বছরের কন্ট্রাক্ট কি বলতেছে, কন্ট্রাক্ট কি বলছে, 1 বছরের কন্ট্রাক্ট যখন বললেন, যদি এমন হয় যে আমার 6 মাসের কন্ট্রাক্ট করছি কিন্তু পরে আবার হয়তো এটা বাড়াবে, সেক্ষেত্রে তো যদি নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে যদি ইকোনমির মধ্যে বের হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। যদি বের না হয়, যদি অন্য কোনো কাজে চলে যায়, সেই কাজের প্রয়োজন ডকুমেন্টগুলো দিতে হবে। ওরা এবার চাবে যে তোমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম, রেদিতোর বাইরে গিয়েও আমরা আবেদন করতে পারি, তবে অনুমান করে দেখতে হবে যে বছর শেষে আমাদের প্রয়োজনীয় ইনকামটা দেখাতে, বা আমি ইনকাম করতে পারবো কিনা। আর বাসা সবাই জানি, তো এখানে আমরা যেটা আমরা অভ্যস্ত এইভাবে সাধারণত যেই বাসায় আমরা আবেদন করি সেখানে রিকেডেন্ট রেসিডেন্সটা চেঞ্জ করে নিই। ওকে, কিন্তু আইন বলছে চাইলে যে রিকেডেন্টে তিনি তার রেসিডেন্স চেঞ্জ না করেও আবেদনটা করতে পারেন না। আমরা সত্যিকার অর্থে অভ্যস্ত কোনো কালে ছিলাম না ভাবে, এখন রিসেন্টলি আমরা ট্রাই করছি আর কি না, তাতে করে আমাদের, কারণ এই প্রার্থীটা তো একটু ডেলিকেটেড প্রার্থী থাকে না, যে মানুষ তো সহজেই ভুল বুঝে ফেলে যে ভাই আপনার জন্য আমার ফ্যামিলি আসতে পারলো না। তো এই জন্য বলবো রেসিডেন্স এবং রেদিতো। আর বাকি কাগজগুলো সবাই জানি যে আমরা যারা কাজ করি তাদের এসেত্রেটা মালিকের পক্ষ থেকে সই করে আনা, তার ডকুমেন্টটা চেয়ে আনা, 3টা মুস্তাফাগা, উনি লাভ, রাইট, এগুলোই তো আমাদের লাগছে, রাইট। কুদ থাকলে কুদ, না থাকলে আউতদিকার ছয় দেওয়া যেতে পারছে, কাজের ব্যাপারটা গেল। তো এই ক্ষেত্রে যদি আমি অ্যাড করি কাজের ব্যাপার, এখানে যে আলোচিতিবার যে কথাটা বলা হয়, হ্যাঁ, যে এতজন মেম্বারের জন্য আমার এই পরিমাণ আলোচ্য লাগবে। তো আমার একজন ক্লায়েন্ট এসেছিল, উনি ওনার একটা বেবি আনতে চাচ্ছিল শুধু, যিনি মিনোরেন নেয়। তো সেই ক্ষেত্রে কি আসলে মিনোরেনে যদি হয় শুধু বাচ্চা আনবে, আলোচিতিবারটা কি অবলিগ? 14 নিচে হলে, 14 নিচে হলে আলো জোয়ার লাগছে না, তখন লাগছে কি এসে উনো আর একটা মডুলো, যেখানে কিনা মালিক যদি নিজে না হই, ভাড়াটিয়া যদি হই, তার মালিকের পক্ষ থেকে একটা কনসেন্সও, এই আর কি। তো আলোচ্য তখন আর লাগছে না। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে আবার চলে আসি কাজে। তো আমরা কি বললাম, কাজের ব্যাপারটা বললাম। বাসার ক্ষেত্রে যদি মালিক আমি হই, তাহলে তো আমার অনেক কিছুই লাগছে না, এসে দুয়ে কিছুই লাগছে না। আমি যদি ভাড়াটিয়া হই, তা সেক্ষেত্রে মালিকের কাছ থেকে একটা এসে দুয়ে ফর্ম ফিল আপ করে তার ডকুমেন্টেশন নিয়ে আসতে হবে। কোন তাদের লোকাচ্ছিওনে আছে, আলোচ্য আছে, মালিকের অনুমতি, ফর্ম ফিল আপ করা আছে, ওকে, বাসার কাজ শেষ। আর পার্সোনাল ডকুমেন্ট। আর যারা আসবে তাদের শুধু পাসপোর্ট। এখন অনেকেই বলে ভাই আগেই কি ম্যারেজ সার্টিফিকেট করতে হবে কিনা, আগেই কি বাচ্চা বার্থ সার্টিফিকেট করতে হবে না, না, নুল্লাস্তার আবেদন করার জন্য এগুলোর কোনো কিছুরই দরকার নেই, শুধু পাসপোর্টের কপি হলেই আবেদনটা করতে পারছেন। ওকে, দ্যাটস ফাইন ভাই, আমাদের প্রথম পার্টটা মোটামুটি ভালোভাবে বুঝে গেলাম যে আবেদনের করার আগে কী কী জিনিসগুলো আমাদের রেডি করতে হবে।